মানুষ যতটা সামাজিক জীব তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক জীব। ফলে সভ্যতার যাত্রা শুরুর সাথে সাথেই তৈরি হয়েছে রাষ্ট্র নামের রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রখ্যাত সাহিত্যিক হবসের মতে প্রকৃতির রাজ্য অরাজক অবস্থা থেকেই মুক্তির উদ্দেশ্য সামাজিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র। এরপর রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ইতিহাসের সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। রাষ্ট্র কাঠামোতে শুরুর দিকে প্রাধান্য ছিল নগর রাষ্ট্রের। এরপর রাষ্ট্র ব্যবস্থা হিসেবে সাম্রাজ্যবাদের ধারণা পোক্ত হয়। দেখা মেলে রোমান সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, মঙ্গোলীয় সাম্রাজ্য, ওসমানী সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্যর। আধুনিক যুগে এসে এই জায়গাটি দখল করেছে জাতি রাষ্ট্রের ধারণা। জন্ম হয়েছে প্রায় 2 শতাধিক রাষ্ট্রের। কাতালোনিয়ার কাশ্মীর কিংবা স্কটল্যান্ডে স্বাধীনতার যে দাবি উঠেছে তা জাতি রাষ্ট্রের ধারণার উপর ভিত্তি করেই। ইতিহাসে রাষ্ট্রের সুদীর্ঘ পথ চলায় হাজারো শাসক এসেছে, প্রশাসক এসেছে, নতুন নতুন সরকার ব্যবস্থার সাথে নাগরিকদের পরিচয় ঘটিয়েছে। মোটা দাগে শাসন ব্যবস্থার 6টি রূপ রাষ্ট্র কাঠামোতে দেখা যায়। শাসন ব্যবস্থার আদর্শ 3টি রূপ হচ্ছে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটি। উত্থান পতন মানব ইতিহাসেরই অংশ, তাই শাসন ব্যবস্থার এই বিশুদ্ধ রূপগুলোর পতন ঘটেছে। ফলে বিভিন্ন সময়ে রাজতন্ত্র বিস্তৃত হয়ে স্বৈরতন্ত্রে আবির্ভূত হয়েছে। অভিজাততন্ত্রের বিস্তৃতি ঘটে হয়েছে কতিপয়তন্ত্র, আর পলিটি বিস্তৃতি ঘটে উত্থান হয়েছে গণতন্ত্রের। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে টিকে থাকে স্বৈরা শাসকেরা। এতদিন যাবৎ তারা কিভাবে সাধারণ মানুষকে এইভাবে বঞ্চনা করে টিকে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। স্বৈরা শাসকের ক্ষমতায় আসা। শাসন ব্যবস্থা যখন চূড়ান্ত এক কেন্দ্রিক হয়ে যায়, একক ব্যক্তি বা গ্রুপের প্রভাব অসীম পর্যায়ে চলে যায়, কাঠামোর সকল সিদ্ধান্ত নেয় ও প্রশাসন নিয়ন্ত্রণ করে, তখনই স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটে। চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার পরে শাসন কাঠামোতে বারে বারে এই স্বৈরতন্ত্রের দেখা মিলেছে। আধুনিক কালে এসেও শাসন ব্যবস্থায় স্বৈরতন্ত্রের বিভিন্ন রূপের দেখা মিলেছে। মিশরে গণতন্ত্রের আদলে দীর্ঘদিন ধরে চলেছে সামরিক শাসন। চীনে রয়েছে এক দলের নিরঙ্কুশ ক্ষমতা। রাশিয়ার পুতিন প্রতিষ্ঠা করেছেন অবতারবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও রয়ে গেছে নিরঙ্কুশ রাজতন্ত্র। আবার কিছু কিছু দেশে মিলেছে কয়েকটি সম্মিলিত রূপ। তান্ত্রিকভাবে এই সবগুলোই স্বৈরতন্ত্রের মধ্যে পড়ে। বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা স্বৈরতন্ত্র বোঝার জন্য ফ্রিডম হাউস, চতুর্থ পলিটি, ডেমোক্রেটিক ডিরেক্টিভশিপ ইন্ডেক্সের মতো সূচকগুলো ব্যবহার করেন। স্বৈর শাসকদের টিকে থাকা। সময়ের সাথে সাথে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটেছে। রাষ্ট্রের কাছ থেকে মানুষের প্রত্যাশা পরিবর্তন হয়েছে। রাষ্ট্র নিয়ে মানুষের চিন্তারও পরিবর্তন হয়েছে। ফলে সময়ের সাথে সাথে স্বৈরা শাসকের টিকে থাকার জন্য প্রয়োজন হয়েছে নতুন নতুন রাজনৈতিক কৌশলের। গণতন্ত্রের এই যুগের স্বৈরা শাসকেরাও টিকে থাকছেন দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে শাসন করছেন এই দেশ। তাদের টিকে থাকার কৌশলগুলো খুবই ভিন্ন ধরনের। নেতৃত্বকে চ্যালেঞ্জকারীদের সরিয়ে দেওয়া। এই যুগের সামরিক বাহিনী থেকে স্বৈরা শাসকের উত্থান ঘটেছে। সাংবিধানিক স্বৈরতন্ত্র আছে অনেক দেশে। কেউ কেউ গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসে বেছে নিচ্ছেন স্বৈরতন্ত্রের পথ। ক্ষমতায় এসে তারা প্রথমে নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো সবাইকে কাঠামো থেকে সরিয়ে দেন। যারা স্বাধীন চেতা তাদেরকে নির্মূল করে ফেলেন। যেমন মধ্যপ্রাচ্যের হোসনি মোবারক, বাংলাদেশের শেখ হাসিনা, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেনের মতো স্বৈরা শাসকেরা এই পথেই হেঁটেছেন ক্ষমতায় আসার পরে। স্বাধীন চেতা গণতন্ত্রকামীদের উপর চালিয়েছেন ব্যাপক দমন পীড়ন। গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। নাগরিকদের কার্যক্রম আর সরকারের প্রতি মনোভাব বড় প্রভাব রাখে টিভি চ্যানেল, সংবাদপত্রের মতো গণমাধ্যমগুলো। স্বৈরা শাসকেরা টিকে থাকার জন্য তাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন গণমাধ্যমগুলো, অন্তহীন হয়রানি করেন স্বাধীন চেতা সংবাদকর্মীদের। এর একটা প্রতিফলন পাওয়া যায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সের মাধ্যমে 2019 সালে রিপোর্টস উইদাউট বর্ডার্স এর 180টি দেশের উপর পরিচালিত সমীক্ষায়। স্বাধীনতার পর থেকে একদলীয় শাসনে থাকা তুর্কমেনিস্তানের অবস্থান সবার নিচে, 180তম স্থানে। একদলীয় শাসনে থাকা উত্তর কোরিয়ার অবস্থান 179তম। এরপর আছে 2 যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ারিকের দেশ ইরিত্রিয়া, 177তম স্থানে আছে চীন।
ইন্ডেক্সের নিচের দিকে অবস্থানে আছে সুদান, সিরিয়া, সৌদি আরব এবং বাংলাদেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ। সাম্প্রতিক সময়গুলোতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে বিপুল উন্নয়ন করেছে। অর্থনৈতিক অগ্রগতি অর্জন করছে কুয়েত, ব্রুনাইয়ের মতো দেশগুলোও। মাথাপিছু আয়ে সর্বোচ্চ অবস্থানে এসেছে কাতার। শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের সর্বোচ্চ সুবিধা পেয়েছে এই দেশগুলো। বিপরীত পৃষ্ঠে দেখেছে রাজতন্ত্রের বিস্তৃতি রূপ স্বৈরতন্ত্রের শাসিত হওয়া দেশগুলো। স্বৈরা শাসকেরা সাধারণত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণকে দরিদ্র রাখার পলিসি নেন, নিয়ন্ত্রণ করেন অর্থনৈতিক কর্মকাণ্ড। এর একটা সার্বিক চিত্র পাওয়া গেছে হেরিটেজের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতার সূচক 2019-এর মাধ্যমে। স্বাধীনতার পর থেকে ওন পরিবারের নিয়ন্ত্রণে থাকা উত্তর কোরিয়া অর্থনৈতিক স্বাধীনতার সূচকে আছে সবার পিছনে, অর্থাৎ 180তম স্থানে। নিকোলাস মাদুরার স্বৈরশাসনে থাকা ভেনেজুয়েলার অবস্থান 179তম। যথারীতি নিচের দিকে অবস্থানগুলোতে আছে স্বৈরা শাসকদের নিয়ন্ত্রণে থাকা ইরিত্রিয়া, সুদান, তুর্কিমেনিস্তান, মিশরের মতো দেশগুলো। শান্তি পুরস্কার নীতি। একটা সময় জনগণকে নিয়ন্ত্রণ রাখতে দমন পীড়ন একনায়কদের বহুল ব্যবহৃত পথ ছিল। সাম্প্রতিক সময় কর্তৃত্ববাদী শাসকেরা হাঁটছেন ভিন্ন পথে। শাসকের পক্ষে থাকলে দিচ্ছেন পুরস্কার, বিভিন্ন জায়গায় দিচ্ছেন অতিরিক্ত সুবিধা, ফলে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হচ্ছে যারা এক নায়কের সমর্থন হয়ে উঠছেন। ভবিষ্যতের কথা ভেবে দিচ্ছেন অকণ্ঠ সমর্থন। বর্তমান সময়ের শাসকদের মধ্যে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। যুদ্ধে জড়ানো বা যুদ্ধ ব্যবস্থা তৈরি করা। রাজনৈতিক অস্থিরতা বিরোধিতা দমনের এক নায়কেরা প্রায়ই যুদ্ধে জড়িয়ে পড়েন বা যুদ্ধ ব্যবস্থা তৈরি করেন। এতে স্বৈরশাসকের সুবিধা হয় দুইটি। প্রথমত, জনগণকে তারা একক নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, জরুরি অবস্থার দোহাই দিয়ে ব্যাপক দমন পীড়ন চালাতে পারেন বিরোধীদের উপর। ডেমোক্রেটিক পিস থিওরি অনুযায়ী প্রকৃতিগতভাবেই যে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবণতা দেখান তার কারণও এইগুলো। উগান্ডার তৃতীয় প্রেসিডেন্ট ইদি আমিনের কথা এখানে উল্লেখ করা যায়। এই সামরিক শাসক ক্ষমতায় এসে একের পর এক ব্যর্থতার পরিচয় দেন, হত্যা করেন প্রায় 5 লাখ নাগরিককে। এরপরও শাসনকে নির্বিঘ্ন না হওয়ায় তিনি বেছে নেন যুদ্ধের পথ, জড়িয়ে পড়েন তানজানিয়ার সাথে যুদ্ধে। নাগরিকদের উপর নজরদারি। শাসন টিকিয়ে রাখার জন্য নজরদারি আর বিভিন্ন স্তরে গোয়েন্দা নিয়োগ প্রাচীনকাল থেকেই চলছে। এর উল্লেখ রয়েছে কৌটিল্যর অর্থশাস্ত্র। বর্তমান সময়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের নামে প্রতিটি স্থানে সার্ভিলেন্স ক্যামেরা ব্যবহার হয় নাগরিকদের উপর নজরদারির কাজে। স্বৈরা শাসক ব্যবহার করেন, গোয়েন্দা সংস্থাগুলোও এটাই ব্যবহার করে থাকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে উত্থানের পরে এই মাধ্যমও দেশগুলো চলছে ব্যাপক নজরদারি। ফলে জনগণের মধ্যে একটা সেলফ সেন্সিয়ারিং ব্যাপার চলে আসছে। দমন হচ্ছে স্বৈরা শাসকের বিরুদ্ধে জনমত সৃষ্টি। নিজেকে বিকল্পহীন প্রমাণ করা। স্বৈরা শাসকেরা জনগণকে তুষ্ট করতে নানান উদ্যোগ নেন, ধর্মকে ব্যবহার করেন, জাতীয়বাদকে উস্কে দেন। অবকাঠামোগত কিছু উন্নয়ন আর লোক দেখানো প্রকল্প দিয়ে নিজেকে প্রমাণ করেন জাতীয় নায়ক হিসেবে। নিজেকে নিয়ে যান অবতারের পর্যায়ে। জনগণের মধ্যে তৈরি করেন ভয়। জনগণের মধ্যে তৈরি হয় স্বৈরা শাসকের বিকল্পহীন ভাবমূর্তি। রাশিয়ার পুতিন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লৌহ মানব হিসেবে। সকল বিরোধীদের দমন করে তার অবস্থানকে নিয়ে গেছেন বিকল্পহীন অবস্থায়। জনগণকে ধোঁকা দিয়ে দারিদ্রতার জালে বন্দী করে মত প্রকাশের সুযোগকে স্তব্ধ করে দিয়ে যুগে যুগে এভাবে টিকে থাকেন স্বৈরা শাসকেরা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে স্বৈরা শাসকরা টিকে থাকেন কয়েকটি পদ্ধতি অবলম্বন করে। তার মধ্যে সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের মধ্যে এমন একটি প্রভাব সৃষ্টি করেন যে খালি উন্নয়ন, এত উন্নয়ন নামক একটি শব্দ ব্যবহার করার কারণে তারা দীর্ঘদিন যাবৎ টিকে থাকে। আর সেই রকমই একটি কারণ ঘটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও সাধারণ মানুষের মধ্যে শুধু উন্নয়ন, মেগা প্রকল্প, বড় বড় স্ট্রাকচার তৈরি করা নিয়েই সাধারণ মানুষকে ব্যস্ত রাখেন। আর ভিতরে ভিতরে সাধারণ মানুষ যারা সরকারের বিপক্ষে তাদের এমনভাবে দমন করেছেন এটা ইতিহাসের পাতায় এখন পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং বর্তমান এই স্বৈরা শাসকের পতন ঘটেছে, এমন পতন ঘটেছে যে সে তার তুলপিতল্পা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।
বর্তমান তিনি ইন্ডিয়াতে অবস্থান করছেন, এমনকি তার প্রতিষ্ঠিত দলটা একেবারে ধ্বংস করে দিয়েছেন। তবে এখানে পরিতাপের বিষয় একটি হচ্ছে, এই বাংলাদেশ যে প্রতিষ্ঠা করেছেন সেই শেখ মুজিবুর রহমানের যত অবদান ছিল সবকিছু ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তার মেয়ের কারণে। তার মেয়ের ভুল সিদ্ধান্ত, তার মেয়ের ভুল চিন্তাধারার কারণেই তার অবদান, অর্থাৎ শেখ মুজিবুরের অবদান আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ ভুলে গেছে, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ তার উপর অভিমান করেই শেখ মুজিবুর রহমানের যত নিদর্শন ছিল সবকিছু ধ্বংস করে দিয়েছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটার পাশেই থাকবেন, আর এই চ্যানেলটার পাশে থাকার জন্য বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।